বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যারা এখানে উপস্থিত আছেন আমার ক্লাসে, তো আজকে আপনাদের কাছে আমি আসছি এখানে ক্লাস নেওয়ার জন্য যে আমার যে lawaid একটা গাইড আছে, এই গাইড থেকে আমার কিছু সূচি আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই উপস্থাপনের মাধ্যমে আপনারা এই লগুলোকে আইনগুলোকে কিভাবে পড়বেন এবং একটা শ্রুতিমধুরভাবে একটা ভাষা দিয়ে এটাকে আমার তৈরি করা আর কি। তো যাই হোক, আমি ল ক্লাস নিয়ে থাকি সাধারণত আমাদের ডিএমপিতে আমরা ল ক্লাস নিয়ে থাকি। আমাদের ছাত্ররা ব্যাপকভাবে লেখাপড়া করেন এবং লেখাপড়ার কোনো বিকল্প নাই। তারই ক্লাস থেকে কিছু আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যারা এই ক্লাসগুলো করতে পারেন না এবং আমার এই চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে আপনারা এই চ্যানেল থেকে এই lawaid ক্লাসগুলো আপনারা নিতে পারবেন। এবং কিভাবে একটা কনস্টেবল থেকে এএসআই হইতে হয় এখন অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে, কারণ একটা র্যাঙ্কের জন্য অনেক লেখাপড়া করতে হয়। লেখাপড়া ছাড়া র্যাঙ্কের কোনো বিকল্প নেই। সেজন্য আপনারা যারা এখানে ক্লাসে আসছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ক্লাসগুলো সঠিকভাবে করবেন, প্রত্যেক দিনের পড়াগুলো প্রত্যেক দিন করবেন এবং পড়াগুলো আপনি সঠিকভাবে মাথার মধ্যে নেবেন এবং সবসময় এই কথাগুলো, এই আইনগুলো আপনারা পড়তেই থাকবেন। কারণ আপনি যদি না পড়েন তাহলে আপনার জানা হবে না, আর যদি জানা না থাকে তাহলে আপনার ভালো রেজাল্ট হবে না। এবং ভালো রেজাল্টের জন্য আপনি পড়তে আসবেন এবং র্যাঙ্কের জন্য পড়তে আসবেন। আসলে র্যাঙ্কটা কপালের বিষয়, আল্লাহ তাআলা যদি কারো দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা তো আর বলার কোনো অবকাশ নেই, তবে আপনার চেষ্টাটা আপনি চালাই যাবেন। তো সেই ক্ষেত্রে আজকে আমরা প্রথমে শুরু করব যে ফৌজদারি কার্যবিধি আইন দিয়ে, যে আইনটা আমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন এবং আইনটা সবার জানার প্রয়োজন আছে। এবং শুরু হবে আপনাদের ক্লাস আজকে ফৌজদারি কার্যবিধি আইন দিয়ে। তো সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে এই সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন যদি আমরা বুঝি, এটা কখন তৈরি হয়, কে তৈরি করেন, কত তারিখ থেকে কার্যকারী হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আগে ঘাটতে হবে। যে কোনো আইন পড়ার আগে আইনটা কাকে বলে সেটাকে আমাদের আগে ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে। তাহলে আমরা নিতে পারি যে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের এক ধারা মোতাবেক, 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের এক ধারা মোতাবেক যে আইনের মাধ্যমে পুলিশ, ম্যাজিস্ট্রেট, আদালত কার্য সম্পাদন করে থাকেন, সে আইনকে ফৌজদারি কার্যবিধি আইন বলে। তাহলে এই আইনটি 1 জুলাই থেকে কার্যকারী হয়। তাহলে আমরা যদি বুঝে নেই একটু, আমরা যদি আলাদাভাবে একটু আমরা বুঝি, তাহলে সেইভাবে আমরা নিতে পারি এটা যে ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে। এটা আমরা একটু সংক্ষেপে নিলাম, তারপর আমি একটু চিত্রের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাই দিব। চিত্রটা যদি আমরা দেখি তাহলে এটা আমাদের যে কোনো বিষয় সহজে এটা পড়া কমপ্লিট হইতে পারে। তাহলে আমরা নিই ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে, কে কে এই কাজটা করেন। যেমন আমরা যদি চিত্র নেই, এখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট, আদালত। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি বুঝে নিতে পারি, চিত্রটা থেকে আমাদের পড়াটা কমপ্লিট হইতে পারে। আমাদের মুখস্থ কোনো বিদ্যা আমাদের মাথায় নেওয়ার দরকার নেই, কারণ আমরা সবসময় বিজি থাকি। সেক্ষেত্রে আমরা চিত্র থেকেও আমরা কিছু পড়ে নিতে পারি। তাহলে যে আইনের মাধ্যমে পুলিশ, ম্যাজিস্ট্রেট এবং আদালত কার্য সম্পাদন করে থাকেন, সেই আইনকে ফৌজদারি কার্যবিধি আইন বলে। কি ক্লিয়ার? তাহলে আমরা নিতে পারি যে আইনের মাধ্যমে পুলিশ, ম্যাজিস্ট্রেট, আদালত বিচার কার্য সম্পাদন করে থাকেন, তাকে ফৌজদারি কার্যবিধি আইন বলে। তাহলে আমরা আরো ক্লিয়ার করে নিতে পারি, আরেকবার নেই, যে আইনের মাধ্যমে পুলিশ, ম্যাজিস্ট্রেট, আদালত বিচার কার্য সম্পাদন করে থাকেন বা কার্য সম্পাদন করে থাকেন, তাকে ফৌজদারি কার্যবিধি আইন বলে। তাহলে আইনটি তৈরি হয় কত সালে? 1898 সালে। কত সালে? 1898 সালে। তাহলে 1 জুলাই থেকে এই আইনটা আমাদের দেশে কার্যকারী হয়। তাহলে আমরা ক্লিয়ার, যদি আমরা এখন যদি লিখতে যাই, তাহলে এটা আমাদের লেখার একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমরা একটু ক্লিয়ার করে নেই। তো আমি আরেকবার বলি, তাহলে যে আইনের মাধ্যমে পুলিশ, ম্যাজিস্ট্রেট, আদালত কার্য সম্পাদন করে থাকেন, তাকে ফৌজদারি কার্যবিধি আইন বলে। তাহলে আমরা এটা লিখি কিভাবে, লেখার সিস্টেমটা একটু আমরা এখন দেখে নিই একটু। একই সঙ্গে আমাদের পড়া এবং শোনা এবং লেখা একই সঙ্গে হবে। খাতাতে যেভাবে আমরা উপস্থাপন করব, ওই উপস্থাপনটাই সবচেয়ে আপনার খাতার মধ্যে দেখাইতে হবে যে আপনি কি লিখছেন, কিন্তু আপনার ডিজাইনটা ঠিক আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা এখানে নিয়ে নেব ফৌজদারি কার্যবিধি আইন। এখানে আমরা একটা আন্ডারলাইন দেব। আন্ডারলাইন দেওয়ার পরে, যেমন আমরা কম্পিউটারে লিখি যে একটা ট্যাব থাকে, ওই ট্যাবটা আমরা দিব এখানে। ট্যাব দেওয়ার পরে আমরা এখান থেকে শুরু করব 1800 কত সালে? 1898 সালে।
এক ধারা মোতাবেক যে আইনের মাধ্যমে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট এবং আদালত সম্পাদন করেন তাকে ফৌজদারি কার্যবিধি আইন বলে। দাঁড়িয়ে দিব, দেওয়ার পরে ঠিক এই লেখার গ্যাপের মতো আমরা এখানে গ্যাপ রেখে বাম পাশে লিখবো আমরা ফৌকাবি, ফৌজদারি কার্যবিধি এক ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের এক ধারা। এখানে আমরা ডাবল আন্ডারলাইন করব, তাহলে আমাদের জিনিসটা এখন দেখতে কেমন লাগে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালে প্রণীত ফৌকাবি আইনের এক ধারা মোতাবেক যে আইনের মাধ্যমে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট এবং আদালত কার্য সম্পাদন করেন তাকে ফৌজদারি কার্যবিধি আইন বলে। তাহলে আমরা যদি লেখাটা ঠিক এইভাবে লিখি তাহলে আমাদের খাতা দেখতে ভালো লাগবে এবং মার্কও আসবে ভালো, এবং স্যাররাও দেখে সন্তুষ্ট হবে, না লেখার ডিজাইনটা ঠিক আছে। তাহলে আমরা নিলাম আজকে কি বললাম, ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে। এরপরে যে আমরা ধাপটা পড়বো সেটা এখন আইন পড়া শেষে এখন আমরা যাব মূল পড়ায় চলে যাব। তাহলে আইনটাকে চিনলাম, এখন মূল পড়ায় যাবো। মূল পড়াটা হলো যে ফৌজদারি কার্যবিধি আইনের পরে আমরা নেব জামিনযোগ্য অপরাধ কাকে বলে। তাহলে আমরা নেব কি, জামিনযোগ্য অপরাধ। তাহলে জামিনযোগ্য অপরাধ কাকে বলে, তো সেক্ষেত্রে আমরা নিতে পারি যে জামিন শব্দের অর্থটাকে আমাদের জানতে হবে। জামিন শব্দের অর্থ মানে কি, সাময়িক মুক্তি। তো একটা ব্যক্তি অপরাধ করলে তাহলে আইনে তাকে অধিকার দেওয়া আছে তাকে ছেড়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে জামিনযোগ্য অপরাধ কাকে বলে এটা আমরা এখন বুঝে নেব। তাহলে জামিনযোগ্য অপরাধ কাকে বলে, দেশের প্রচলিত আইনে যে সকল অপরাধ করলে অপরাধীর জামিনের ব্যবস্থা আছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। তাহলে আমরা যদি ছোট করে নেই, তো দেশের প্রচলিত আইনে যে সকল অপরাধ করলে অপরাধীর জামিনের ব্যবস্থা আছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। যদি আমরা আরেকটু বড় করে নিই, তো দেশের প্রচলিত আইনে যে সকল অপরাধ করলে অপরাধীর জামিনের ব্যবস্থা আছে বা দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য দেখানো হয়েছে সে সকল অপরাধকে জামিনযোগ্য অপরাধ বলে। তাহলে আমরা ধারা দিয়ে যদি এখন পড়ি যে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের 4(1) খ ধারা মোতাবেক দেশের প্রচলিত আইনে যে সকল অপরাধ করলে অপরাধীর জামিনের ব্যবস্থা আছে বা দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য দেখানো হয়েছে সে সকল অপরাধকে জামিনযোগ্য অপরাধ বলে। এটা একটা আমরা সংজ্ঞা আকারে নিতে পারি, জামিনযোগ্য অপরাধ কাকে বলে। তাহলে সংজ্ঞা থেকে আমরা আরও কিছু কথা বের করি। তো যেহেতু একটা কাঁচের গ্লাসকে যদি আপনি ধরেন টুকরো টুকরো পড়ে যদি হাত থেকে ফেলে দেন একটা টুকরো টুকরো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে নিতে পারি যে জামিনযোগ্য অপরাধটাকে ধরে যদি আমরা এরকম ফেলে দিই তাহলে এখান থেকে কি কি বিষয় আসতে পারে। তাহলে আমরা নিতে পারি জামিনযোগ্য অপরাধ, এটা যে অপরাধ করলে জামিনের ব্যবস্থা আছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে, এটা একটা হইতে পারে। দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য দেখানো হয়েছে, এটাও হইতে পারে। এই অপরাধ করলে এই অপরাধীকে গ্রেপ্তার করার পর পুলিশ অফিসার ছেড়ে দিতে পারেন, এটাও হইতে পারে। তাহলে এটা একটা কি অপরাধ, জামিনযোগ্য অপরাধ। আমরা যদি একটু ব্যাখ্যা নেই তাহলে আমরা এইভাবে এটাকে আমরা আস্তে আস্তে করে আমরা নিতে পারি। তাহলে আমরা এটা টিকা আকারেও নিতে পারি। তাহলে প্রথমে দিব আমরা কি সংজ্ঞা, এরপরে আমাদের হবে কি টিকা, অর্থাৎ সংজ্ঞা থেকে এখান থেকে কিছু মানে সারাংশ বের করে আমরা নিচের লাইনে লিখে দিব, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, টিকা হয়ে যাবে। তাহলে আমরা যদি নেই আগে যদি আমরা সংজ্ঞা দিই তাহলে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের 4(1) খ ধারা মোতাবেক দেশের প্রচলিত আইনে যে সকল অপরাধ করলে অপরাধীর জামিনের ব্যবস্থা আছে বা দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য দেখানো হয়েছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। তাহলে আমরা যদি এখন দ্বিতীয় অংশে আসি, তো এখানে দেওয়ার পরে আমরা দ্বিতীয় অংশে দেবো জামিনযোগ্য অপরাধ এমন একটি অপরাধ অপরাধী অপরাধ করার পরেও তাকে জামিনের ছেড়ে দিতে হবে, এটা তার আইনগত অধিকার, এটা আইনগত অধিকার। দেশের প্রচলিত আইন যে সকল আইনগুলো আছে এই আইনে যদি এরকম কেউ অপরাধ করে থাকে তাকে ছেড়ে দিতে হবে, এটা হলো তার কি আইনগত অধিকার। এই অপরাধ করলে তাকে মুসলিক আইনে পুলিশ অফিসার ছেড়ে দিতে পারেন, যা দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য দেখানো হয়েছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। তাহলে আমরা জামিনযোগ্য অপরাধ সম্পর্কে বুঝলাম। তাহলে এখন জামিনের অযোগ্য অপরাধ কাকে বলে, তাহলে এটা আমরা পজিটিভ নিলাম, এটা নেগেটিভ দিলে আমাদের জামিনের অযোগ্য অপরাধ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা নিতে পারি যে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের 4(1) খ ধারা মোতাবেক দেশের প্রচলিত আইনে যে সকল অপরাধ করলে অপরাধীর জামিনের ব্যবস্থা নাই বা দ্বিতীয় তফসিলে
জামিনের অযোগ্য দেখানো হয়েছে, সে সকল অপরাধকে জামিনের অযোগ্য অপরাধ বলে। এটা ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 খ ধারা। তাহলে আমরা দেখলাম জামিনযোগ্য 4-1 খ, জামিনের অযোগ্য 4-1 খ। তাহলে জামিনের অযোগ্য অপরাধে আমরা কি পেলাম, যে এখানে পেলাম যে অপরাধ করলে অপরাধী জামিনের ব্যবস্থা নেই বা দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য দেখানো হয় নাই, সে সকল অপরাধগুলো কি জামিনের অযোগ্য অপরাধ। তাহলে আমরা যদি ক্লিয়ার করে নিই যে আমরা এটা এখন যদি টিকা বের করি জামিনের অযোগ্য অপরাধের টিকা, তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা দিব, দেওয়ার পরে আমরা এখান থেকে সামারি বের করে নিচের অংশে দিয়ে দিব। তাহলে এটা হবে কি জামিনের অযোগ্য অপরাধের টিকা। তাহলে আমরা ক্লিয়ার আরেকবার বলে নিই যে দেশের 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 খ ধারা মোতাবেক যে সকল অপরাধ করলে অপরাধীর জন্য দেশের প্রচলিত আইনে জামিনের ব্যবস্থা নেই বা দ্বিতীয় তফসিলে জামিনের অযোগ্য দেখানো হয়েছে, সেই সকল অপরাধকে জামিনের অযোগ্য অপরাধ বলে। তাহলে আমরা এখন টিকা নেই, জামিনের অযোগ্য অপরাধ এমন একটি অপরাধ অপরাধী অপরাধ করার পরে এই আইনে তাকে ছেড়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তাহলে আমরা বুঝলাম কি যে দেশের প্রচলিত আইনে সে অপরাধ করলেন কিন্তু এটা তাকে ছেড়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আবার যদি আমরা দিই যে এই অপরাধীকে পুলিশ অফিসার গ্রেপ্তার করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারে না, সেই সকল অপরাধকে জামিনের অযোগ্য অপরাধ বলে। তাহলে আমাদের প্রথম পার্টে হলো সংজ্ঞা, দ্বিতীয় পার্টে সেখান থেকে আমরা ভেঙে বের করে নিয়ে আসবো। তাহলে আমরা জামিনের অযোগ্য অপরাধও মোটামুটি আজকে ক্লিয়ার। তাহলে আমরা একটা ফ্রেশ যদি আমরা রিফ্রেশ দিই আবার, তাহলে ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে, তারপর জামিনযোগ্য অপরাধ কাকে বলে, জামিনের অযোগ্য অপরাধ কাকে বলে। তাহলে জামিনযোগ্য মানে ফৌজদারি কার্যবিধি আইন কাকে বলে, তাহলে আমরা ফৌজদারি কার্যবিধিটা নেই। তাহলে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের 1 ধারা মোতাবেক পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট এবং আদালত যে আইনের মাধ্যমে কার্য সম্পাদন করেন তাকে ফৌজদারি কার্যবিধি আইন বলে। ফৌকাবি 4-1 ধারা, ফৌকাবি 1 ধারা মোতাবেক। আচ্ছা, এরপরে আমরা আসি জামিনযোগ্য অপরাধ। তাহলে দেশের 1898 সালে ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 খ ধারা মোতাবেক দেশের প্রচলিত আইনে যে সকল অপরাধ করলে অপরাধীর জামিনের ব্যবস্থা আছে বা দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য দেখানো হয়েছে, সেই সকল অপরাধকে জামিনযোগ্য অপরাধ বলে। তাহলে জামিনের অযোগ্য অপরাধ কাকে বলে, যে সকল অপরাধ করলে 1898 সালে প্রণীত ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 খ ধারা মোতাবেক দেশের প্রচলিত আইনে যে সকল অপরাধ করলে অপরাধীর জামিনের ব্যবস্থা নেই বা দ্বিতীয় তফসিলে জামিনের অযোগ্য দেখানো হয়েছে, সেই সকল অপরাধকে জামিনের অযোগ্য অপরাধ বলে। তাহলে ফৌকাবি 4-1 খ ধারা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাস নেব এবং নেক্সট টাইমে আবার আমরা যেখান থেকে শেষ করলাম তারপরে থেকে আবার আমরা শুরু করব। তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা লাইক দেবেন। আর যদি কারো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমরা এটার ইনশাল্লাহ সমাধান দিতে পারবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।